এসটি গ্রাফ বা ভিটি গ্রাফের ভিতর থেকে আমাদের বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে পারি। প্রথমত আমাদের লেভেলে বা এসএসসি লেভেলে যেই সকল আলোচনা আছে সবকিছুতেই আমি বলতে চাচ্ছি যে ভি এবং টি এই দুজনকেই তোমার হচ্ছে ওয়াই অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিস বরাবর দেওয়া থাকবে। তো ভিটি গ্রাফের আন্ডারে ক্ষেত্রফল বের করার মাধ্যমে আমাদেরকে হচ্ছে এরিয়াটা নির্ণয় করার মাধ্যমে সরণ ক্যালকুলেট করতে হয়। যেমন এইখানে দেখা যাচ্ছে যে এটা ভিটি গ্রাফে দেওয়া হয়েছে একটা জিনিস হচ্ছে 0 মিটার পার সেকেন্ড থেকে যাত্রা শুরু করে সে 5 সেকেন্ডে সে 10 মিটার পার সেকেন্ড এই পরিমাণের ভেলোসিটি অর্জন করছে। আবার 10 সেকেন্ড পর্যন্ত দেখা গেছে 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সে সমবেগে চলতেছিল। তারপরে আবার 10 থেকে 20 পর্যন্ত সে গেছে সুষম মন্দনে, তাই তো? এটাকে ভেঙে ভেঙে আলাদা আলাদা ভাবে আদি বেগ 0, শেষ বেগ 10, সময় এখানে তোমার 5 সেকেন্ড এই হিসাব করে s equals u plus v by 2 into t দিয়ে ম্যাথ করা যায়। এখানেও s equals to u plus v by 2 into দিয়ে ম্যাথ করা যায়। এখানে s equals to vt ডিরেক্ট অ্যাপ্লাই করে আমরা সরণ নির্ণয় করতে পারি। তবে এটা ছাড়াও শুধুমাত্র এই অংশটুকের এই ট্রাপিজিয়াম যেখানে তৈরি হয়েছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার মাধ্যমেও আমরা চাইলে এখানে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি 20 সেকেন্ড সময়ের ভিতরে কি হয়েছে। অর্থাৎ যতটুকু সময়ের ভিতরে আমাদেরকে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে বলবে ততটুকু সময়ের ভিতরে যে ক্ষেত্রফলটা তৈরি হয় সেটাকে আমরা বের করব। এটা নিয়ে আরো কিছু কনফিউশন থাকতে পারে বা কার্ভগুলো এরকম না দেখতে হয় অন্য কোনো চেহারা থাকতে পারে, আমি সবগুলোই দেখাবো। প্রথমত এটার কথা চিন্তা করি, এটা যেহেতু একটা ট্রাপিজিয়াম শেপের তৈরি হয়ে আছে তাহলে ট্রাপিজিয়ামের জন্য ক্ষেত্রফলের সূত্র ধরলাম, এটার শুরুতে 0 বিন্দু দেওয়া ছিল, 0 বা ও বিন্দু, এটা এ, এটাকে ধরে নিলাম বি এবং এখানে সি বিন্দু। তাহলে এখানে একটা সরি এখানে একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে যেটা হচ্ছে তোমার ও এ বি সি। এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রে আমাদেরকে বের করতে হবে কি যে ক্ষেত্রফল। তার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র ছিল হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের গড় এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব, তাই তো? তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের গড় কিভাবে বের করি? সমান্তরাল বাহু এখানে কে কে আছে? এ বি এবং ও সি, তাই না? এ বি এবং ও সি প্লাস এ বি ডিভাইডেড বাই 2 এটা হলো সমান্তরাল বাহুদ্বয়ের গড় এবং হচ্ছে এদের মধ্যে উচ্চতাটা লাগবে। তাহলে এখানে উচ্চতাটা তো আমার ডিরেক্টলি দেওয়া নাই, আমরা এখান থেকে একটা উচ্চতা ধরে নিচ্ছি যে এই পর্যন্ত যে লম্ব দূরত্ব সেটাকে আমি প্রকাশ করলাম h হিসেবে। তাহলে আমরা বলতে পারি OC প্লাস AB ডিভাইডেড বাই 2 দ্যাট ইজ গড় এবং তাদের মধ্যবর্তী লম্ব দূরত্ব h। তাহলে এখানে OC এর ভ্যালু SI ইউনিটে খেয়াল করব, এখানে যদি মিটার পার সেকেন্ড না থেকে অন্য কোনো ইউনিট থাকতো তাহলে এটাকে মিটার পার সেকেন্ড ইউনিটে নিতে হইতো। এখানে সেকেন্ডে টাইম দেওয়া আছে, এখানে মিনিটেও দেওয়া থাকতো, ওগুলো কনভার্ট করে নিতে হবে আমাদের এসআই ইউনিটে। তাহলে ওসি সমান দেওয়া আছে 20 সেকেন্ড আসলে, তাহলে 20। তারপরে এবি সমান বলো তো বুদ্ধি করে, এবি সমান হচ্ছে এইটার সমান না এই নিচের অংশের সমান, তার মানে এটা আসলে হবে 5 ডিভাইডেড বাই কত 2 এবং এদের মধ্যে লম্ব দূরত্ব এই যে হাইট দেখা যাচ্ছে সেটা কিন্তু 10, কারণ এই পর্যন্ত হাইট এটা আমাদের 10 দেখানো আছে, তাহলে আমরা হাইট হিসেবে 10 বসাই দিলাম। তাহলে কত হলো আমার এখানে 125 মিটার। তার মানে এভাবে আমরা চাইলে ক্ষেত্রফলের মাধ্যমে বের করতে পারি। আচ্ছা, এভাবে গ্রাফটা না থেকে অন্যভাবেও থাকতে পারে, যেরকম ধরো এরকম দিল তোমাকে আর এইদিকে দিছে এই বরাবর, হ্যাঁ ভালো কথা। এরকম দেওয়ার পর এদিকে বলছে এদিকে ভি আছে আর এদিকে টি আছে। এখন খেয়াল রাখতে হবে এইখানে কিন্তু তোমার একটা আবদ্ধ ক্ষেত্র হিসেবে একটা তুমি ট্রাপিজিয়াম পাইছো, তুমি দেখতে পাচ্ছ যে এটা একটা আবদ্ধ ক্ষেত্র তাই বলছো ট্রাপিজিয়াম। এখন এরকম না থেকে ধরো এখানে প্রত্যেকটা দাগ এক একটা সেকেন্ড নির্দেশ করে, এটা 1, এটা 2 সেকেন্ড, এটা 3 সেকেন্ড, 4, হুম, এটা 4, এটা 5, এখানে আছে 6, এখানে 7 আর এখানে 8। এগুলো হচ্ছে আমার বিভিন্ন সময়ের সেকেন্ড টেকেন্ড দেওয়া আছে। এখন আমাদেরকে ধরো এরকম আবদ্ধ ক্ষেত্র না দিয়ে আমাকে যে কার্ভটা দিছে সে কার্ভটা দেখতে এইরকম, যে এইখান থেকে এই পর্যন্ত, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, তারপরে এইরকম দেওয়া। ধরো এটা লাস্টেরটা এরকম না, লাস্টেরটা ধরো এইরকম দেওয়া হয়েছে। তাহলে এইটার জন্য ক্যালকুলেশন কিরকম হবে? আগেরটার জন্য তো আমি বলছিলাম যে ভাই এখানে তো ট্রাপিজিয়াম তৈরি হয়েছে কারণ একটা এক্স অক্ষের সাথে আবদ্ধ ক্ষেত্র সেজন্য। আচ্ছা, এখন তোমাকে প্রশ্ন বলা হইলো যে 3 থেকে 7 সেকেন্ড সময়ের ভিতরে বের করার জন্য, ঠিক আছে? 3 থেকে 7, তাহলে কি করব, আমাকে যে 3 বিন্দুটাকে নিতে হবে, এই যে 3 আর এখানে 7, এই দুইটা বিন্দুর মধ্যে যে পরিমাণের ক্ষেত্রফল তৈরি করে সেটা। তাহলে এটা কেমনে করব? এইটার জন্য আমরা 3 থেকে উপরের দিকে একটা পারপেন্ডিকুলার টেনে দিব বা লম্ব টেনে দিব, সেটা যেই বিন্দুতে ছেদ করে সে পর্যন্ত থেমে যাব, ঠিক আছে? এই যে আমাদের এখানে 3 থেকে যদি আমরা লম্ব টানি সে হচ্ছে এখানে এসে থামানো যায়, তাই তো? আর আরেকটা হচ্ছে 7, তাহলে 7 থেকে লম্ব টানলে দেখা যায় এখানে এসে থেমে যায়। বুঝতে পারলাম? তাহলে এখন এইখানে যে আবদ্ধ ক্ষেত্রটা তৈরি হয়েছে এই আবদ্ধ ক্ষেত্রের জন্য যেই ক্ষেত্রফলটা হবে সেইটা হবে আমার জন্য সরণ। যদি আমাকে এরকম ভাঙা ভাঙাও দিত তাহলেও আমাদেরকে কি করতে হতো, নিচ থেকে উপরের দিকে এভাবে লম্ব টেনে তারপরে যোগ করার মাধ্যমে যেই আবদ্ধ ক্ষেত্র তৈরি হবে সেটা। তাহলে এখন ঠিক অনুরূপ ভাবে আমাকে যদি বলতো
একদম শুরু থেকে শেষ পর্যন্ত কতখানি হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত যদিও দিবে না, কারণ এখানে আসলে কিছু নাই দেওয়া। তো তোমাকে 2 সেকেন্ড থেকে, যেখান থেকে শুরু এবং যেখান থেকে শেষ, টোটাল যদি সরণটা চাইতো শুধুমাত্র, তাহলে কি করতাম? যদি টোটাল সরণ চায় তাহলে ওই একই কাহিনী। টোটাল সরণ বলতে কোথা থেকে সময় গণনা শুরু হয়েছে, এই 2 থেকে উপরের দিকে একটা লম্ব টেনে দিব। 8 থেকে একটা লম্ব টেনে দিলাম। তাহলে এইখানে একটা আবদ্ধ ক্ষেত্র তৈরি হইলো। এই আবদ্ধ ক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে সেটাই আমার জন্য এই টোটাল সরণ হিসেবে কাউন্ট হবে। এখন বলো তো বুদ্ধি করে এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করব কিভাবে? এখানে মাঝখানে যদি আমরা একটা দাগ দিয়ে জিনিসটাকে ভাগ করে নেই, তাহলে দেখা যাচ্ছে এখন কি হইছে? নিচে একটা আয়তক্ষেত্র তৈরি হইছে, এটা একটা আয়তক্ষেত্র সিম্পল। আর উপরে এইখানে একটা ট্রাপিজিয়াম তৈরি হইছে। সহজ হিসাব। বুঝতে পারলাম? তাহলে এখানে একটা আয়তক্ষেত্র, এটা একটা ট্রাপিজিয়াম। এই দুইটা ক্ষেত্রফল যোগ করলেই আমার টোটাল ক্ষেত্রফল পেয়ে যাব। সেই টোটাল ক্ষেত্রফলের মানটাই হবে টোটাল সরণ। বুঝতে পারলাম? আর তোমাকে এবার বলছে যে এইখান থেকে ইয়া বের করতে, সরণ বের করতে। এটা হচ্ছে তোমার ইয়া দেওয়া আছে, কি বলে, এই রেখাটা দেওয়া আছে আর কি, হ্যাঁ, যে কার্ভটা দেওয়া থাকে। তাহলে এটা হচ্ছে ধরো টি দেওয়া, আর এখানে হচ্ছে ভি দেওয়া। আর এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে তোমাকে, এই বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে 10,0। আর এই বিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিছে 5,5। তাহলে এখন আমাদেরকে বুঝতে হবে যে ভাই এই শেপটা কি বৃত্ত নাকি বৃত্ত না। যদি এটা বৃত্ত হয় তাহলে তো আমরা জানি যে এটা একটা অর্ধবৃত্ত, পাই আর স্কয়ার ডিভাইডেড বাই এইচ, এই সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলা যাবে, তাই না? আচ্ছা, আর যদি আমরা অন্য কিছু অ্যাপ্লাই করতে চাই, যেমন মনে করো, বা অন্য অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করতে যাব কখন, যখন আমাকে বলা থাকবে না আর কি যেটা বৃত্ত কি বৃত্ত না, কিন্তু এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে আসলে, যেগুলো দেখে বোঝা যায় যে এটা আসলে বৃত্ত হবে। সেই ইনফরমেশন গুলা কি? যেমন দেখা যাচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এই টোটাল যে ডিস্টেন্স, এটা দেওয়া আছে 10। তাহলে এই ডিস্টেন্সটার অর্ধেক, এটাকে আমরা বলতে পারি 5। এই বিন্দু পর্যন্ত এটা হবে 50। এখন যদি তুমি একটু আলাদাভাবে চিন্তা করো যে এইটুকু অংশের দূরত্ব কত, এটা আসবে 5। তুমি যদি এইটুকু অংশের দূরত্বের কথা চিন্তা করো, তাহলে দেখো এখানে কোটি 5 দেওয়া আছে, তার মানে এই হাইটটাও হবে 5। আর এইখানে এইটুকু অংশে এই দূরত্বটাও 5 দেওয়া আছে। তার মানে এইখানে অনেকগুলা ব্যাসার্ধের মতন করে চিন্তা করা যায় না এগুলাকে? দেখা যাচ্ছে তিনটেই সেম ব্যাসার্ধ, হ্যাঁ, এবং তিনটার মানও সেম আছে, তাই তো? তাহলে কি বুঝলাম? তার মানে এইটাকে আমরা একটা অর্ধবৃত্ত হিসেবে বলতে পারতেছি, কারণ আমি ব্যাসার্ধগুলো চেক করে নিছি এখান থেকে, দেখা গেছে তিনটাই সেম, তার মানে এটা একটা বৃত্ত হবে। বুঝতে পারলাম? তাহলে এটার জন্য সেই ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, তাই সূত্র হবে পাই আর স্কয়ার, মানে 5 স্কয়ার, এবং অর্ধবৃত্ত যেহেতু ডিভাইডেড বাই 2, এইটা হবে এখানে সরণ মিটার এককে। বুঝছি? আচ্ছা, এইভাবে হচ্ছে ক্ষেত্রফল বের করবো, যেই সূত্রে বা যেভাবেই চেহারা দেওয়া থাকুক না কেন তার জন্য। ওকে, তারপরে দেখি, তারপরে ধরো এখানে বলছে এই অঙ্কটার উদ্দেশ্য হচ্ছে এটা শিখানো যে তোমাকে যদি প্রশ্নে বলা থাকে যে ইয়া করার জন্য, কি বলে, মানে প্রশ্নে বলে একটা অবস্থা দিচ্ছে যে 50 কেজি ভরের একটা বস্তু স্থির অবস্থা থেকে প্রথম 10 সেকেন্ড সমত্বরণে চালালে, অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পরে ব্রেক চেপে 1 সেকেন্ডের মধ্যে গাড়িটা থামাইছে সে। যাত্রা শুরু 4 সেকেন্ড পর গাড়ির বেগ 8 মিটার পার সেকেন্ড হলে মোট অতিক্রান্ত দূরত্ব গ্রাফের মাধ্যমে বের করতে। মানে এমনিতে মোট দূরত্ব কিন্তু বের করতেই বলে, কিন্তু এখন বলছে গ্রাফের মাধ্যমে বের করতে। এবং এই জিনিসটা কিন্তু অনেকটা সিমিলার আগের অঙ্কটার মতন। শুরুতে কি হচ্ছে, স্থির অবস্থা থেকে সমত্বরণে চলছে, তারপরে সমবেগে চলছে, তারপরে 1 সেকেন্ডে গাড়িটারে থামাইছে। আগের অঙ্কে এখানে কিন্তু তাই হয়েছিল। প্রথম 5 সেকেন্ড সমত্বরণে চলছে, তারপরে 5 সেকেন্ড সমবেগে চলছে, তারপরে 10 সেকেন্ড ধরে গাড়িটাকে থামায় দিছে, তাই না? ওই একই অঙ্ক আমাদেরকে এখন শুধু আমি শিখাতে চাচ্ছি যে গ্রাফে প্লট করতে হয় কিভাবে, কেমন? আচ্ছা, তাহলে গ্রাফে প্লট করবো কিভাবে এটা শিখতে চাই। এটার জন্য আগে আমরা গ্রাফ আঁকা নেই। তাহলে একটা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নেই আমরা। এটা ধরলাম আমাদের ওয়াই অক্ষ, আর এখানে আমাদের এক্স অক্ষ আছে। এক্স অক্ষে হচ্ছে টাইম বসাবো, তাই না? আচ্ছা, প্রথমত প্রথম ঘটনাটুকু কতক্ষণ ধরে ঘটছে। স্থির অবস্থায় সে ছিল। আগে আমরা টাইম স্ট্যাম্প গুলো বসাবো। টাইম স্ট্যাম্প বলতে গুরুত্বপূর্ণ সময়গুলো। যেমন দেখো এইখানে যে টাইম স্ট্যাম্প হচ্ছে 5, 10 আর 20। কারণ এইখানে 5 থেকে 10, 0 থেকে 5 পর্যন্ত সমতরণে চলছে, তারপরে একটা চেঞ্জ আসছে এখানে। আবার 10-এর এখানেও একটা চেঞ্জ আসছে, তারপরে 20 পর্যন্ত একটা চেঞ্জ আসছে। এই কারণে এই যে 0, 5, 10, 20 আছে, এগুলোকে আমি বলতেছি টাইম স্ট্যাম্প। এই টাইম স্ট্যাম্প গুলা বসাই। কখন কখন ভিন্ন ভিন্ন ঘটনা ঘটছে। তাহলে ঘড়ি ধরো এখন 12টা বাজে, হ্যাঁ, 12টা থেকে এখন সময় গণনা শুরু হইলো। তাহলে 10 সেকেন্ডে কতখানি যাবে সে, আহ, যতখানি যাক আর কি, 10 সেকেন্ড আর কি। প্রথম যে টাইম স্ট্যাম্পটা বসাইতে হবে সেটা হবে আমাদের জন্য 10 সেকেন্ড। এখানে তাহলে লিখে রাখলাম এটা হচ্ছে 10। আচ্ছা, তারপরে আমি আমাদের দেওয়া আছে অতঃপর 10 মিনিট সমবেগে চালানোর পর 10 মিনিট সমবেগে চলছে এরপরে। তার মানে তখন ঘড়িতে সময় কত? তখন ঘড়িতে সময় হচ্ছে 12টা বেজে 10 মিনিট 10 সেকেন্ড, তাই না?
10 মিনিট 10 সেকেন্ড। এখন 10 সেকেন্ড তো আমি আগেই উল্লেখ করছি। তারপরে এখান থেকে কিন্তু 11 সেকেন্ড 12 সেকেন্ড এভাবে আসতে থাকবে। অর্থাৎ 10 মিনিট মানে যে 600 সেকেন্ড এটা কিন্তু এইখান থেকে 600 সেকেন্ড, শুরু থেকে না। শুরুতে কিন্তু সময় শূন্য ছিল। এইখান থেকে 10 মিনিট না, 10 মিনিটের কাউন্টিং শুরু হবে এইখান থেকে এই পর্যন্ত, অথবা সামথিং কোনো একটা নির্দিষ্ট দূরত্বে যে এই পর্যন্ত, তাই না? এখন কথা হচ্ছে এই লাল এবং এই নীলের মধ্যে সময়ের ব্যবধান কত? 10 মিনিট। কিন্তু সে আগে থেকেই যেহেতু 10 সেকেন্ড যাত্রা করে আসছে, তাহলে এই নীল অংশে আমার সময় লিখতে হবে কত? 610। ঠিক একই কারণে তার পরবর্তী গুরুত্বপূর্ণ ঘটনা 1 সেকেন্ড পরে ঘটছে। সেই 1 সেকেন্ড পরের ঘটনাটা বোঝানোর জন্য আমি এখানে দিব কিন্তু 610 এর পরে 1 সেকেন্ড, তার মানে এটা হবে আসলে 611। এই যে সময়গুলা, এগুলা কিন্তু একদম সময় গণনা শুরু থেকে, শূন্য থেকে হিসাব করার কারণে 610 এবং 611 এগুলা বসানো লাগলো আমাদেরকে। কেমন? আচ্ছা, এর পরের ঘটনা আমাদেরকে এবার দেখতে হবে যে এই বেগগুলাকে নিয়ে কাজ করতে হবে। এবার হচ্ছে ভেলোসিটি স্ট্যাম্পিং করব, হ্যাঁ? এখন আমাদের হচ্ছে শুরুতে এইখানে দেখো শেষ বেগটা দেওয়া ছিল যে এখানে 5 সেকেন্ড পরে শেষ বেগ কত হয়েছে, কিন্তু আমাদের ওইখানে 10 সেকেন্ড চালানোর পরে শেষ বেগ যে কত হয়েছে এটা বলা নাই। এখন শেষ বেগ বের করার জন্য আমি যদি এখানে ত্বরণটা পায়ে যেতাম, কি ত্বরণে চলতেছে, তাহলে তো আমি এখানে শেষ বেগটা পেয়ে যেতাম v = u + at দ্বারা। u তো 0 জানা আছে, তাই না? কিন্তু এখন আমাদের এই ত্বরণটা জানা নেই। তাহলে ত্বরণ না জানা থাকলেও ত্বরণ বের করার জন্য একটা হিন্ট দেওয়া আছে আমাদেরকে। দেখা গেছে যে যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে গাড়িটার বেগ মাপা হয়েছিল এবং মাপা হয়েছিল কত? 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো যাত্রা শুরুর 4 সেকেন্ড পরের ঘটনা, 4 সেকেন্ডের জন্য বেগ আসছিল 8। v = u + at যদি এর ভিতরে বসাই, 8 হচ্ছে v, u হচ্ছে 0, a আমরা জানি না, এবং t কাজ করতেছে কত? 4 সেকেন্ড। অর্থাৎ এটা হচ্ছে 4 সেকেন্ড পরের ঘটনার জন্য v = u + at। এখান থেকে আমরা a ক্যালকুলেশন করে ফেলতে পারি, a এর মান আসে 2। তার মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এই বেগে হচ্ছে, সরি, এই ত্বরণে এই 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত যাত্রা করছে। তাহলে এখানে শেষ বেগ কতটুকু অর্জন করলো 10 সেকেন্ড পরে? ভেলোসিটি দেখি এবার। 10 সেকেন্ড পর বেগ বা ভেলোসিটি, 10 সেকেন্ড পর আমরা যদি ভেলোসিটি মাপি সেটা আসবে u + at। তাহলে u হবে 0, a কত? 2, এবং 10 সেকেন্ড পরে হচ্ছে এটা 10, তো তাহলে হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 10 সেকেন্ড পরে সে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি অর্জন করছিল এখানে কোথাও। তাহলে এখানে আমি কোথাও একটা ভেলোসিটির এবার স্ট্যাম্প বসায় দেই, তাই না? আগেরবার আমরা টাইম স্ট্যাম্প বসাইছি, এবার হচ্ছে ভেলোসিটির স্ট্যাম্প এখানে দিলাম 20। এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হলো, এটা টাইম আর এটা হচ্ছে ভেলোসিটি। ওকে, তাহলে আমরা 20 এর জন্য বসাইলাম। আর কোনো ঘটনা আছে? না। সে 0 ছিল, 0 থেকে সে 20 পর্যন্ত উঠছে, তারপরে সে 20 বজায় রাখছে, তারপর আবার নিচে নেমে আসছে, তাহলে আর কাজ নাই। এখন কথা হচ্ছে যে কোথায় কোথায় ভেলোসিটি কত কত ছিল। তাহলে 0 যখন সময় তখন ভেলোসিটি 0, যখন সময় 10 সেকেন্ড তখন ভেলোসিটি হয়ে গেছে 20। তাহলে এই 20 এর জন্য এই পর্যন্ত আমাদের লাইনটা এখানে যেটা দেখা যাচ্ছে এটাকে এই পর্যন্ত উঠায় দিতে হবে, কারণ এখানে সমত্বরণে চলতেছিল, তাই তো? আচ্ছা, তারপরে এইখান থেকে সে সমবেগে গেছে, তার মানে সে যখন 610 মিনিটের যে লাস্ট মোমেন্ট সেইখানেও তার ভেলোসিটি ছিল আসলে 20। তাহলে এখানেও বসাবো 20, এবং তারপরে কি করছে? সে 1 সেকেন্ডে থামাই দিছে, অর্থাৎ এইখানে সে নিচের দিকে নেমে যাবে। এখন একটা কথা এখানে লিখে রাখি আমরা, সেটা হলো কি যে ভিটি গ্রাফের জন্য হেলানো সরলরেখা, কোথাও যদি হেলানো সরলরেখা দেখো, হেলানো সরলরেখা, সেটাকে আমরা বলবো হচ্ছে ত্বরণ অথবা মন্দন। ত্বরণ অথবা মন্দন যে কোনো একটা হবে আর কি। হেলানো সরলরেখা, ত্বরণ অথবা মন্দন, সেটা কিন্তু ইয়ার জন্য তোমার সুষম ত্বরণ অথবা সুষম মন্দন আর কি। সমত্বরণ সমমন্দন এটা লিখে দিই। হ্যাঁ, তোমাদের যদি অসম নিয়ে কোনো কাজই নেই তাও সমগুলো লিখে দেওয়া ভালো। আচ্ছা, তাহলে যদি কোথাও ভিটি গ্রাফের ভিতরে হেলানো সরলরেখা দেখি, তার মানে সেটা হবে সমত্বরণ অথবা সমমন্দন। অথবা আমি যদি জানি যে একটা ঘটনায় এখানে সমত্বরণ হয়েছে কিংবা সমমন্দন হয়েছে, তখন সেই জায়গায় আমি সরলরেখা বসায় দিলেই হবে হেলানো। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে যদি অনুভূমিক সরলরেখা হয়, অনুভূমিক সরলরেখা মানে হলো অনুভূমিক সরলরেখা, এটার মানে হবে হচ্ছে তোমার সমবেগ। তাহলে হেলানো সরলরেখা মানে সমত্বরণ বা সমমন্দন, আর অনুভূমিকের জন্য হবে সমবেগ। তাহলে এখানে আমরা সমবেগে চালাবো জিনিসটারে কত? 10 সেকেন্ড, তাই না? তাহলে এটা অনুভূমিক সরলরেখা, এই যে আমাদের অনুভূমিক সরলরেখা হইলো। তাহলে এগুলাকে কানেক্ট করে দেই এখন। এটা হয়ে গেল অনুভূমিক সরলরেখা। তারপরে 0 থেকে 10 পর্যন্ত এটা কি আমাদের সমত্বরণ ছিল, তাই হেলানো সরলরেখা। আবার এটা তোমার এই 610 থেকে যেই 611 সেকেন্ড পর্যন্ত কি হয়েছে, তোমার ভেলোসিটি কমে 0-তে চলে আসছে, তাই এটাও একটা হেলানো সরলরেখা যেটা আসলে নিচের দিকে নামতেছে এরকম কিছু। তাহলে এখানেও কি একটা ট্রাপিজিয়াম তৈরি হইলো না?
আমাদের মেইন উদ্দেশ্য ছিল যে গ্রাফে কিভাবে বসায় ঘটনাটাকে সেটা দেখানো, এবং গ্রাফে দেখানো শেষ, এরপরে এই ক্যালকুলেশন তোমরা খুব ভালোভাবে পারবা। এটা হবে 0, এটাকে ধরে নিলাম a, এটা ধরলাম b, এটা ধরলাম c। আর এইখানে আমার যেহেতু হাইট দেওয়া নাই, তাহলে হাইটের জন্য আমি অন্য একটা বিন্দু ধরে নিচ্ছি। এখানে হাইটের জন্য ধরে নিলাম এইখান থেকে এই পর্যন্ত একটা দূরত্ব, সেটাকে আমি বলতেছি h। যদি এটা লিখতে হয় না, তারপর ভদ্রতা করে লেখা আর কি। তাহলে এখান থেকে যদি আমরা ক্ষেত্রফলে ক্যালকুলেশন করি এবার, তাহলে ক্ষেত্রফলের জন্য কি হবে, সমান্তরাল বাহু দ্বয়ের গড়। তাহলে সমান্তরাল বাহু কে কি আছে, ওসি প্লাস এবি, সরি হ্যাঁ ওসি প্লাস এবি ডিভাইডেড বাই 2 এবং এইচ। তাহলে ওসি এর ভ্যালু কত দেওয়া আছে আমার কাছে, ওসি মানে হচ্ছে 611, আর এবি এর ভ্যালু হচ্ছে 600 সেকেন্ড, আর নিচে 2, তার সাথে হাইট হচ্ছে 20 মিটার পার সেকেন্ড ইউজ হচ্ছিল। এটা দেখা যাবে 12,110 আসতেছে, কেমন, 12,110 মিটার। এইভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে ফেলতে। এই যে বলছিলাম না গ্রাফের মাধ্যমে ক্যালকুলেশন করব, এই তো গ্রাফের মাধ্যমে আমাদের সলভ করা হলো। কিন্তু মেইন উদ্দেশ্য হচ্ছে যে এটা যাতে রিটেনে আসলে কিভাবে করব সেটা তো জানি আমরা, হ্যাঁ একটু জ্ঞান বুদ্ধি আমাদের আছে। এইটুকের জন্য s equals u plus v, s equals u plus v by 2 into t, এখানেও s equals to vt, আর এখানে s equals u plus v by 2 into t, এটা দিয়ে বসাইতে হয়। আর গ্রাফের জন্য হচ্ছে এভাবে এরিয়া ক্যালকুলেশন করে নিলে কাজ শেষ। ওকে, তারপরে লাস্টে একটা ছোট্ট একটা অঙ্ক আছে, বলছে একটি গাড়ির গতির লেখচিত্র। আচ্ছা, এখানে আমাদেরকে বিন্দুগুলা দিয়ে দিছে, আমাদের বিন্দুগুলা দেখে বুঝতে হবে যে ঘটনাটা কি ঘটতেছে, তারপরে সেভাবে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে 0 থেকে কত 10, 20, 30 করে বিভিন্ন সময় দেওয়া আছে, এবং এখানে ভেলোসিটি গুলো দেওয়া আছে। তোমাদের বই আমি আবারও বলছি যে তোমাদের বইয়ে কোনো রকমের যেহেতু সুষম ত্বরণ ছাড়া অন্য কিছু নাই, অসম ত্বরণ বা অসম মন্দন এরকম কোনো কাহিনী নেই, সে কারণে ওগুলো নিয়ে তোমাদের না ভাবলেও চলবে, কেমন। আচ্ছা, তাহলে এটা হলো আমাদের টাইম এবং ভেলোসিটির জন্য আমরা বসাচ্ছি। ভেলোসিটি গুলা দেখি ভালোই চেঞ্জ হইতেছে। আচ্ছা, টাইম গুলো আগে বসাই। প্রথমত এটাকে বললাম 10 সেকেন্ড, এটা হচ্ছে এখানে 20, এখানে হচ্ছে 30, 40। আচ্ছা, তাহলে আমরা 0 থেকে 70 সেকেন্ড পর্যন্ত কি হয় এটা বসায় দিছি, তাই তো। আর বাকি কাজ হচ্ছে কি, এখন আমাদের ভেলোসিটি গুলো বসানো। ভেলোসিটি দেখা যাচ্ছে 0, 20, 40, 60, 60, 80, 100 এরকম করে আগাইছে। তাহলে আমি এটাকে চিহ্নিত করতেছি, আহ এইটাকে ধরলাম আমি 20, হ্যাঁ এটা 20, এটাকে বলতেছি 40, এটাকে বলতেছি 60, এইখানে 80, আর এইখানে হবে হচ্ছে 100। এবার আমরা গ্রাফে বসানোর চেষ্টা করি। গ্রাফে যদি বসাইতে চাই তাহলে বলছে 0 তে 0, বোঝা যাচ্ছে 0 তে 0 হবে। 10 সেকেন্ড পরে ভেলোসিটি আছে 20, তাহলে 10 সেকেন্ড পরে ভেলোসিটি 20, যেহেতু এইখানে একটা বিন্দু দিয়ে দিলাম। ওকে, তারপরে 20 সেকেন্ড পরের ঘটনা কি, 20 সেকেন্ড পরে ভেলোসিটি হয়েছে, নাকি সরি হ্যাঁ 20 সেকেন্ড পরে ভেলোসিটি হয়েছে 40। আচ্ছা, তাহলে 40-এ উঠাই দেই, তাহলে 40-এ একটা বিন্দু রেখে দিলাম 20 সেকেন্ডের জন্য 40, বুঝতেছি তো। এই যে 10 সেকেন্ড আর এখানে 20 মিটার পার সেকেন্ড, 20 সেকেন্ড 40 মিটার পার সেকেন্ড একই রকম। আচ্ছা, তারপরে হচ্ছে 30 সেকেন্ড মানে 60, তাহলে আবারও এটা হচ্ছে এইখানে আসবে, এটা 30 সেকেন্ড, আর এই যে 60 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই বিন্দুটাকে চিহ্নিত করে ফেলি আমরা, এখানে হবে 60। তারপরে 40 সেকেন্ড পরেও দেখা গেছে সে 60-এই আছে, 50 সেকেন্ড পরেও সে দেখা যাচ্ছে 60-এই আছে, 60 সেকেন্ড পরে দেখা গেছে তার ভেলোসিটি হয়ে গেছে 80, তাহলে আর একটু উপরে উঠছে। ওকে, ভালো কথা, উপরে উঠাই দিলাম। তারপরে 70 সেকেন্ডে তার ভেলোসিটি হয়ে গেছে 100। বুঝতে পারছি। তাহলে তার মানে কি, এভাবে বিন্দুগুলো বসানোর পরে এই লাইনগুলোকে এটা দেখা যাচ্ছে যে এরা কি একটা স্ট্রেট লাইন তৈরি করবে। এখানে একটা স্ট্রেট লাইন তৈরি হবে, কিন্তু সেটা হেলানো সরলরেখা না, এটা অনুভূমিক সরলরেখা। এটা আবার হেলানো সরলরেখা তোমাদের। তার মানে গতির চিন্তা করতে হবে এইখান থেকে এই পর্যন্ত সমত্বরণ, তারপরে সমবেগ, তারপরে আবার সমত্বরণ। হ্যাঁ, এখন আমাদেরকে বের করতে বলছে কি, যে 70 সেকেন্ড সময়ের মধ্যে টোটাল অতিক্রান্ত দূরত্ব বের করতে। আমি বলছিলাম কি তোমাদেরকে যে এইখানে তোমাদের যদি প্রশ্নে ইয়া না থাকে, আবদ্ধ ক্ষেত্র না থাকে, তাহলে আবদ্ধ ক্ষেত্র তৈরি করব। বলছে 70 সেকেন্ড সময়, এখন 0 এর জন্য তো সে এখানে লেগেই আছে, এটা নিয়ে কাজ নাই। 70 এর জন্য আমাদের কাজ কি হবে, 70টাকে তুলে উপরে নিয়ে যাব আর কি। বলছিলাম না একটা পারপেন্ডিকুলার টানতে হবে এখান থেকে, তাহলে একটা পারপেন্ডিকুলার বা হচ্ছে সরল রেখা তুলে দিলাম এই পর্যন্ত। এখন যে আবদ্ধ ক্ষেত্র তৈরি হলো, এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে বের করতে হবে। এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করার জন্য পুরো ঘটনাটাকে আমরা আমি হচ্ছে 3 ভাগে ভাগ করে ফেলতে পারি এটাকে। আমি অ্যাটলিস্ট 3 ভাগে ভাগ করতাম, তোমরা কি করতে জানি না। যেমন এইখানে এটাকে একটা ত্রিভুজ হিসাবে ভাগ করা যায়, আর এইখানে আর একটা ছোট ত্রিভুজ বানানো যায়, তাই তো। বুঝতে পারলাম। এইখানে একটা ত্রিভুজ করব, ট্রাপিজিয়ামের সূত্র যাব না আর কি। আমি এইখানে একটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এইখানে একটা আয়তাকার ক্ষেত্র, আর ওই উপরে একটা ত্রিভুজ আছে। হ্যাঁ, এমনিতে ইয়া করলেও হয়তো, তুমি যদি এটাকে না নিয়ে একটু ভেঙে ভেঙে করতে চাও, তাহলে না ভেঙে
এই পুরাটুকু একটা ট্রাপিজিয়াম ধরেও কিন্তু করা যায়। এই পুরাটুকু একটা ট্রাপিজিয়াম ধরলাম আর উপরের অংশটুকুকে ত্রিভুজ ধরলাম, যার যেটা খুশি। আমি এখানে 3টা ক্ষেত্রে ভাগ করছি, এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা আয়তক্ষেত্র, আর এখানে একটা ট্রায়াঙ্গেল। আমি আমার এইভাবে করে দেখাচ্ছি, তাহলে আমার জন্য মনে হয়েছে আমার জন্য এটা বেশি সুবিধাজনক হবে। আচ্ছা, তাহলে এরিয়া বের করতে চাই। তাহলে প্রথম ত্রিভুজের জন্য হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাই না? তাহলে প্রথমে যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ভূমি কত দেখো, ভূমি হচ্ছে 0 থেকে 30 পর্যন্ত গেছে, তাই না? 0 থেকে 30 হচ্ছে ওর ভূমি 30। আচ্ছা, 30-এর পরে হাফ ইন্টু ভূমি বসালাম। এবার উচ্চতা হবে কি এতখানি আসলে কত এই পাশে বোঝা যাচ্ছে, এটা হচ্ছে 60 একক। তাহলে এটা হবে 60, হাফ ইন্টু 30 ইন্টু 60। ওকে, তারপরে হচ্ছে আমাদের আয়তাকার ক্ষেত্রের জন্য এইটুকু অংশের কথা চিন্তা করি, এটা কত 30 থেকে 70 আছে, তার মানে কত, এটা আসলে 40। এটা হলো তোমার কি দৈর্ঘ্য গুণ প্রস্থ না, তাহলে এটা 40 হলো দৈর্ঘ্য। আর প্রস্থ একটু আগে বের করছি আমরা, প্রস্থ কত এখানে ছিল 60, এখানে বসাই দিলাম 60। এবং লাস্টের ত্রিভুজটা এবার যোগ করে দিও, লাস্টের ত্রিভুজের জন্য আবার হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, তাহলে হাফ ভূমি দেখি এবার। ভূমি ওর জন্য কি হয়েছে, ওর ভূমি হচ্ছে এইটুকু ভূমিকে আমরা চিন্তা করতে পারি এইটুকু দূরত্বের সাথে, তার মানে 50 থেকে 70-এর ভিতরের জন্য যে দৈর্ঘ্যটা আছে, তার মানে কত 20। তাহলে এখানে বসাবো 20 গুণ ওর জন্য উচ্চতা, তাহলে ওর উচ্চতা কতটুকু, এই ত্রিভুজের উচ্চতা কিন্তু আসলে এইটুকু। তাহলে এইটুকু উচ্চতা আসলে এই পাশে দেখা যাচ্ছে, এটা কত হবে তোমার 80 থেকে 100 থেকে 60-এর ভিতরে, তার মানে 40 হবে এটা। তাহলে এখানে 40 গুণ করে দিলাম। তারপরে এখান থেকে ক্যালকুলেশন করো এবার। এটা কত, 30-30-এ হবে 9, 3 তারিখে 9 আর 2টা শূন্য, তারপরে 4 6 24, 2টা শূন্য, আর তার সাথে আছে এখানে 20 400, 2 দুগুণে 4 আর 2টা শূন্য 400। তাহলে এখান থেকে আসবে হলো 24 আর 9 হচ্ছে 28, 37, 3700 মিটার। আচ্ছা, অনেকের মধ্যে এই সমস্যাটা তৈরি হয়, তাদের ক্ষেত্রে অনেকে মনে করে যে এখানে এককটা কিভাবে আমরা মেনটেন করতে পারি। যেমন আমাদেরকে ম্যানুয়ালি যদি বলা থাকে প্রশ্নের ভিতরে যে ক্ষেত্রফল বের করার মাধ্যমে ক্ষেত্রফল নির্ণয় করে দেখাও যে আসলে গাণিতিকভাবে সেটা সমান হয় এরকম কিছু, তখন প্রশ্ন হতে পারে যে আমরা যখন নর্মালি অঙ্ক করে করে সূত্র অ্যাপ্লাই করে করে বের করতেছি ফর্মুলার মানগুলা বা হচ্ছে ক্ষেত্রফল টোটাল দূরত্বটা বা টোটাল সরণ, সেটা ক্ষেত্রে মিটার আসে, কিন্তু আমরা যখন ট্রাপিজিয়ামে তৈরি করি যেহেতু এটা একটা ক্ষেত্রফল তার মানে মিটার স্কোয়ার আসে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তুমি যখন এখানে মানগুলো বসাচ্ছ, যেমন আমি এই উদাহরণটা নিচ্ছি, এটা হচ্ছে ভিটি গ্রাফ, তাই না? ভিটি গ্রাফের ভিতরে একটা ক্ষেত্রফল ধরো, এই ক্ষেত্রফল ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যদি মিটার স্কোয়ার, তো আয়তাকার ক্ষেত্রের জন্য মিটার স্কোয়ারই হবে, তাই না? তাহলে ধরে নিলাম এই পর্যন্ত সময় হচ্ছে 5 সেকেন্ড কিন্তু এটা, আর এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাই না? এখন তুমি যখন আসলে এইখানকার ক্ষেত্রফল বের করো, তুমি কি করো, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই না? তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থকে যদি তুমি একক সহ বসাও, তাহলে দেখো কি হয়, 5 সেকেন্ড গুণ 10 মিটার পার সেকেন্ড। এবার দেখো তো একক কি হয়েছে, এবার কিন্তু একক হবে কিন্তু 50 মিটার। সেকেন্ড আর পার সেকেন্ড এটা হচ্ছে কাটাকাটি চলে যাচ্ছে। এইটার মানে এই ব্যাখ্যাটা যে এটা যে মিটার হয় এই কারণে, এইটা থেকে আসলে বোঝা যায় যে কোনো একটা গ্রাফের ক্ষেত্রে এরিয়া যদি আমি ক্যালকুলেশন করি বা ক্ষেত্রফল বের করি তাহলে আসলে কি পাওয়া যায়। যেমন তোমাদের অন্য আরেকটা উদাহরণ দেখাই, অন্য একটা উদাহরণ কিরকম, ধরো তোমাকে অন্য আরেকটা গ্রাফ দিছি, হ্যাঁ, এখানে দেওয়া হয়েছে তোমাকে, এই পাশে দিছি তোমাকে সরণ এস, আর এই পাশে দেওয়া হয়েছে এফ, ঠিক আছে? সরণ এস আর এফ দেওয়া আছে। তোমাকে কার্ভের ক্ষেত্রে দেওয়া হইলো, বা কার্ভ তো না, কি বলে এটারে, এইখানে একটা ধরো ক্ষেত্র তৈরি করে দেওয়া হলো এরকম। এখন এই ক্ষেত্র মানে এইখানে এরকম একটা ঘটনা ঘটছে, এরকম একটা কিছু দেওয়া আছে, এরকম একটা কার্ভ হয়েছে বা এরকম একটা লাইন হয়েছে, এটার জন্য তোমাকে বের করতে বলা হয়েছে যে বাইর করেন তো ভাই এটার ক্ষেত্রফল বাইর করলে আপনার কি বাইর হবে। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে কি করতে হয়, আমরা যখন ক্ষেত্রফল বের করি আসলে তখন এটার এই একটা ত্রিভুজ এঁকে নিব, তারপরে ক্ষেত্রফল বের করবো। এটা ক্ষেত্রফল বের করলে কি পাওয়া যায় সেটা বোঝা যায় হচ্ছে একক দেখে। এই এস এর একক কি, মিটার, আর এই এফ এর একক কি, নিউটন। তাহলে আসলে এই নিউটন এবং মিটার গুণ করলে যেটা হয় কি হয়, জুল হয়। এই জুল এককটা হবে হচ্ছে অ্যান্সার হিসেবে পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি এই গ্রাফটার থেকে এরিয়া ক্যালকুলেশন করি, তাহলে এইখান থেকে একটা বস্তুকে বল প্রয়োগের মাধ্যমে তার সরণ ঘটানোর জন্য কি পরিমাণে কাজ হয়েছে, কি পরিমাণে শক্তি ব্যয় হয়েছে, সেই অ্যান্সারটা পাবো যদি আমি এই এফএস গ্রাফ নিয়ে কাজ করি। আর যেখানে আমরা এই ভিটি গ্রাফ নিয়ে কাজ করছি সেক্ষেত্রে ভি এবং টি তাদের গুণফল, তাদের এককগুলোর গুণফল আসলে কি দেখায়, মিটার দেখায়। সেই কারণে আমরা এখান থেকে সরণ পাইছি বলা যায়।